কাজ হয়ে গেছে। কোথায় আছে? অ্যামেচার রেসলিং ফেডারেশনে। কি হলো বলুন? হই, কি হয়েছে? চিন্তিত মনে হচ্ছে। এনি প্রবলেম? বিগ প্রবলেম স্যার। স্যার আমার এক বন্ধু আছে, রমন স্বরূপ, প্রাইভেট ডিটেকটিভের কাজ করে। কাল রাত থেকেও নিখোঁজ, ওর কোনো খবর নেই, ওর ফোনও বন্ধ। প্রাইভেট ডিটেকটিভ হতে পারে। বলুন যে এই সময় ও কোনো কেসের ডিটেকশন করছে, ও চায় না যে কেউ এই সময় ওকে ফোন করুক, তাই ফোন বন্ধ করে রেখেছে। চিন্তার কি রয়েছে এখানে? স্যার চিন্তা করার ব্যাপার আছে স্যার। আজ সকালেই ওর বাইক একটা নির্জন জায়গা থেকে পাওয়া গেছে, কিন্তু ওর কোনো ট্রেস পাওয়া যায়নি। ওর বাড়ির লোকও খুব চিন্তায় আছে স্যার। তুই জানিস যে ও কোন কেসটায় কাজ করছিল? লাস্ট টাইম যখন দেখা হয়েছিল তখন ও বলছিল যে ও অ্যামেচার রেসলিং ফেডারেশনের জন্য কিছু কাজ করছে। স্যার আমি ওখানেও ফোন করেছি, কিন্তু ওখানে ওকে কেউ চেনেই না। আমার খুব টেনশন হচ্ছে স্যার। কে জানে কেউ ওকে... এটা কি করলি তুই? এটা কি করলি তুই? ল্যাং কেন মারলি? কিন্তু বাবা, আমি ওকে ফেলে তো দিয়েছি না। বেইমানি করে তুই খেলায় জিততে চাস? হ্যাঁ, চিটিং করে বড় খেলোয়াড় হওয়া যায় না। কিন্তু বাবা, জেতাটাও তো ইম্পর্টেন্ট, তাই না? ভুল। জেতাটা ইম্পর্টেন্ট নয়, খেলার মতো খেলাটাই ইম্পর্টেন্ট। তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো। কি বললেন আপনি? তোমরা সবাই খেলো, আমি আসছি। এর সাথে আলাপ করুন। ইনি অ্যামেচার রেসলিং ফেডারেশনের চেয়ারপারসন গৌরব শর্মা। ইনি এনার সেক্রেটারি রাধিকা, আর আমাকে লোকে বলে যশপাল সান্ধু। আমি এই ফেডারেশনের সেক্রেটারি। আপনারা বড় লোক, আমার ছোট এই আঁকড়ায় কি দরকার আপনাদের? আমাদের এই ফেডারেশন কুস্তিকে দেশে পপুলার করতে চায়। আমরা চাই যে আমাদের দেশ থেকে অলিম্পিকে আরও ভালো রেসলার যাক। সেই কারণে এটা বাচ্চাদের মধ্যে পপুলার করার জন্য ওদের ফ্রি ট্রেনিং দিচ্ছি। খুব ভালো কাজ করছেন আপনারা। আর এই ভালো কাজে আমরা সাপোর্ট চাই আপনার। আমরা চাই যে আমাদের ফেডারেশনে হেড কোচ হয়ে আসুন। তাহলে আপনারা ওই বলবীর সিং এর কি করবেন? কিন্তু এই বলবীরের ব্যাপারে আপনি কি করে জানলেন? আমি আমার বন্ধু আর শত্রুদের খেয়াল রাখি। বলবীরকে যদিও আমরা হেড কোচ হিসেবে নিযুক্ত করেছিলাম, কিন্তু আমরা জানি ওর কতটা ক্ষমতা। কোথায় আপনি, কোথায় ও? কিন্তু লোক তো তা মনে করে না। আর ও তো অলিম্পিকে খেলেছে, আর 8 বছর আগে ও সিলভার মেডেল জিতেছিল। যদি অলিম্পিকে আপনার সাথে ও বেইমানি না করত, আর যদি আপনি অলিম্পিকে অংশগ্রহণ করতে পারতেন, তাহলে সিলভার মেডেল নয়, গোল্ড মেডেলই আসতো। এই দিনটার প্রতীক্ষাই তো গত 8 বছর ধরে করছি আমি। কবে ওই বলবীরকে আমি ওর সীমাটা দেখাবো। আর আজ সুযোগটা পেলাম। আমি আপনাদের অফার গ্রহণ করছি। ভেরি গুড। এটা আমি কি শুনছি? এখন আমার কাজের উপরে আপনার কোনো ভরসা নেই যে ওই জনার্দনকে আপনি ফেডারেশনে রাখছেন? এই ফেডারেশন কারোর পার্সোনাল প্রবলেমের খেয়াল রাখার জন্য বানানো হয়নি। আমি ওই সমস্ত মানুষকে ফেডারেশনে যুক্ত করার জন্য স্বাধীন, যাতে ফেডারেশনের উপকার হয়। ওই জনার্দন এই ফেডারেশনকে এমন কি লাভ করাতে পারে যা আমি করতে পারি না? খুব ভালো হয় এই ডিসিশনটা আমার উপর ছেড়ে দিন। এমনিতেই ফেডারেশনের কাজ অনেক বেড়ে গেছে, আর আপনি একা সেটা সামলাতে পারবেন না। ঠিক আছে, আমিও দেখছি ওই জনার্দন এই ফেডারেশনে কদিন আর কিভাবে টিকে থাকে। তুমি আমার কেবিনে কি করছো? এই কেবিন শুধু তোমার নয়, বরং আমাদের দুজনের। 8 বছর আগে তুমি আমার সঙ্গে যা করেছিলে, তার বদলা নেবার জন্য 8 বছর অপেক্ষা করেছি আমি। এখন দেখো না, ভগবান আমাদের দুজনকে মেলালেন
কি দারুণ সুযোগের সঙ্গে। ঠিক আছে জনার্দন, আমি তোমাকে ছাড়বো না। আরে বরুণ, হাই স্যার। এই খবরটা পড়েছিস তুই? তুই বলছিলিস না যে তোর বন্ধু রমন স্বরূপ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সঙ্গে যুক্ত কোনো কেসের সঙ্গে কাজ করছিল? হ্যাঁ, ওই ফেডারেশনেরই একটা স্ক্যামের খবর বেরিয়েছে এখানে কোথাও। এই কারণে উদাহরণ হয়তো তোর বন্ধু। অ্যামেচার রেসলিং ফেডারেশন নামের কোনো এক প্রাইভেট সংস্থা এককালের কুস্তির বিখ্যাত পালোয়ান জনার্দন সিংয়ের নামে স্কুল কলেজের বাচ্চাদের থেকে লুটছে লক্ষ লক্ষ টাকা। একটা সূত্র থেকে জানা গেছে যে জনার্দন সিংয়ের ট্রেনিংয়ের নাম করে এই সংস্থা এখনও পর্যন্ত স্কুল কলেজের থেকে প্রায় 250 কোটি টাকা লুট করেছে। আর এর আগেও এই সংস্থা অলিম্পিক সিলভার মেডেলিস্ট বলবীর সিংয়ের নামে প্রায় কোটি টাকার বিজনেস করে ফেলেছে। এটা কি তামাশা গৌরব? এখন আমাকে এই নিউজ পেপার থেকে জানতে হবে যে স্কুল আর কলেজ থেকে তুমি জনার্দনের নামে 2.5 কোটি টাকা তুলেছ, আর বলবীরের নামে প্রায় 5 কোটি টাকা তুমি তছরূপ করেছো। তুমি বেকারে তো হাইপার হচ্ছ কেন যশপাল? তুমি আমাদের বিজনেস পার্টনার, এই ফেডারেশনের সেক্রেটারি। তোমার তো জানা উচিত যে এই ফিগার্স বড়সড় করে বলা হয়েছে। আমাকে বোকা ভাবার মতন ভুল কাজটা করো না গৌরব। আমি নিউজ পেপার থেকে সব কিছু জানতে পেরেছি। জানো তো আমার বিশ্বস্ত সূত্র সব জায়গায় কাজ করছে। একটা কথা মনে রাখবে, তুমি যত টাকা তছরূপ করেছো সেই ফিগারের পাই পয়সার হিসেব আছে আমার কাছে। আমি তোমায় এই সব মাল একাকে হজম করতে দেব না। আর তুমি তো জানোই যদি আমি নিজের ক্ষমতা দেখাই তো কি করতে পারি। সো বিওয়ার, ওকে? ম্যাডাম প্লিজ গৌরব বাবুকে বলুন একবার আমার সঙ্গে দেখা করুক। আমি গত 5 দিন ধরে লাগাতার এসে ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করছি। দেখুন, ও কোনো দরকারি আমার কথাটা তো শোনো। আমি কিছু শুনতে চাই না। আমি ওই লোকটাকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। ও যদি চায় ওর বাপকেও ছাড়বে না। তোমার কি মনে হয় আমি ওকে এমনি সবকিছু একা খেতে দেব? নিজের ভালোবাসার প্রতি এইটুকু ভরসা নেই তোমার? আরে ভালোবাসার প্রতি ভরসা আছে বলেই তো ওই শয়তান গৌরবের সঙ্গে এত বছর জুড়ে আছি আমি। অ্যামেচার রেসলিং ফেডারেশন? হ্যাঁ জসপাল স্যার, গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, আমি আসছি। গড় আছে? আগে হ্যাঁ, কিন্তু এটা কি হচ্ছে? এটাই তো ব্যবসা, কখনো কখনো করতে হয়। আচ্ছা, তো আজ থেকে এবং এখন থেকে আমি ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি আমার সাথে এগ্রিমেন্ট করেছো। ওই এগ্রিমেন্টের হিসেবে তুমি 2 বছর ফেডারেশন ত্যাগ করতে পারবে না। কার হিম্মত আছে আমাকে রোখার? তোমাকে এখান থেকে বাইরে যাওয়া থেকে আটকাতে আমি যথেষ্ট। আমার একটা ইশারাই যথেষ্ট। তুই আমাকে আটকাবি? অবশ্যই। চল আটকা, আটকা, আটকা! কি করেন তোমার বাবা? আর ওনার নামই বাকি, আর কি বেআইনি কাজ উনি করেছেন? আমার বাবার নাম জনার্দন সিং। উনি আগে রেসলার ছিলেন। রেসলার ছিলেন? আর এখন অ্যামেচার রেসলিং ফেডারেশন উনি কিছুদিন আগেই জয়েন করেছেন। সেই জনার্দন সিং যে অ্যামেচার রেসলিং ফেডারেশনের চেয়ারপারসন গৌরব শর্মার হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন। আগে হ্যাঁ, কিন্তু স্যার আমি আমার বাবাকে ভালো করে চিনি। উনি কোনো ভুল কাজ করতে পারেন না, আর না কোনো ভুল কাজ হতে দেখতে পারেন। উনি কাউকে খুন করতে পারেন না। ওনাকে ফাঁসানো হচ্ছে। প্লিজ স্যার, আপনি ওনাকে বাঁচান, নইলে আমি অনাথ হয়ে যাব। ইউর অনার, এই ঘটনাটা হলো 5 জুনের। খবরের কাগজেই খবর আসে যে অ্যামেচার রেসলিং ফেডারেশনে রেসলিং ট্রেনিংয়ের আড়ালে স্কুল এবং কলেজ থেকে প্রায় 2.5 কোটি টাকা আত্মসাৎ করে। এই খবর পড়ে জনার্দন সিং ভ্যাবাচাকা খায়, আর সেই অবস্থাতেই গৌরব শর্মার সাথে ঝগড়া করতে তার কেবিনে পৌঁছায়।
দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, আর নিজের রাগের উপর সংযম না রাখতে পেরে নিজের পুরনো অভ্যাসের জন্য জনার্দন সিং গৌরব শর্মাকে 10 তলার জানলা থেকে নিচে বাইরে ফেলে দেয় এবং শেষ পর্যন্ত গৌরব শর্মার মৃত্যু হয়। না, আমি গৌরব শর্মাকে মোটেও মানিনি। কিন্তু আপনি এটা মানেন যে আপনি গৌরব শর্মার উপর রেগেছিলেন এবং রাগের মাথায় আপনি গৌরব শর্মার কেবিনে পৌঁছান এবং তার সাথে ঝগড়া করেন? হ্যাঁ, এটা সত্যি। উনি আমায় বলেছিলেন যে উনি বাচ্চাদের ট্রেনিং এর জন্য ফিস নেবেন না, এই জন্য আমি ফেডারেশনে অংশ নিয়েছিলাম। কিন্তু যখন নিউজ পেপারে সত্যিটা জানতে পারলাম তো আমার খুব রাগ হলো। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর ওর সঙ্গে দেখা করতে গেলাম। আর সেই রাগের কারণেই আপনি গৌরব শর্মাকে তুলে নিচে ফেলে দেন। না, আমি ফেলিনি। কতবার বলবো আমি? আরে যতবারই না বলেন না কেন, সত্যি কোনোদিন চেপে থাকে না। আপনি এটা খুব ভালো করে জানেন যে আপনার রাগের উপর আপনার নিজের নিয়ন্ত্রণ নেই। আপনি এর আগেও আপনার রাগের সীমা ছাড়িয়েছেন, আর তার বদলে তার অনেক বড় মূল্য আপনাকে চুকাতে হয়েছে। আগে হ্যাঁ, আপনি ঠিক বলছেন। 8 বছর আগে আমরা অনেক কুস্তি লড়েছি, কিছু হেরেছি, কিছু জিতেছি। আর এই জনার্দনের রাগকে আমার থেকে ভালো আর কে জানবে? এই বলবীর, পুরনো কথা বলিস না। আমি এখনো সেই জনার্দন। তোকে এই হাতে তুলে আছাড় মারতে পারি আমি। এই, আমি কি চুরি পড়ে আছি নাকি রে? পুরনো দিন ভুলে গেছিস তোর? চুপ! অর্ডার অর্ডার, দয়া করে আদালতের মর্যাদা বজায় রাখুন। ইওর অনার, ইনার রাগ তো এখনো পরিষ্কারই দেখা যাচ্ছে। যাই হোক, বলবীর সিং বাবু, আপনি কোনো এমন গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বলতে পারেন যখন আপনি এই মহাশয়ের রাগের মুখোমুখি হয়েছেন? আগে হ্যাঁ, এই বিষয়টা হলো আমাদের মধ্যেকার শেষ লড়াইয়ের। অলিম্পিকের সিলেকশন ফাইট ছিল। কুস্তির সময় আমি ভুল প্যাচ দিয়ে ফেলেছিলাম। রেফারি আমাকে আটকাবার আগেই এই জনার্দন খুব রেগে যায়, আর রেগে গিয়ে আমার মুখের ওপর ঘুষি মারে, যার জন্য ও ডিসকোয়ালিফাইড হয়ে যায় আর চ্যাম্পিয়নশিপ থেকে লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হয়। এটা সত্যি, আমি ওকে মেরেছিলাম, যেটা শাস্তি আজ পর্যন্ত কোথাও না কোথাও ভুগে চলেছি আমি। কিন্তু ও আমার সঙ্গে বেইমানি করেছিল। আগে হ্যাঁ, ঠিক একই রকম ভাবে গৌরব শর্মাও আপনার সাথে বেইমানি করেছিল, আর আপনি রাগের বশে মাথা গরম করে তাকে তুলে নিচে ফেলে দেন। আর এমনিতে আপনার মতো পালোয়ানের জন্য এটা করা মুশকিলও ছিল না, তাই না? না, চুপ কর উকিল। আমি বললাম না আমি ওকে ফেলিনি। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। যাই হোক বলবীর সিং বাবু, হ্যাঁ, এই কথা তো 8 বছর পুরনো। আপনি কি আমাদের এখনকার মানে 5 জুনে কি হয়েছিল এই ব্যাপারে কিছু বলতে পারবেন? আগে হ্যাঁ, নিউজ পেপারে স্কুল কলেজের ওই 2.5 কোটি টাকা তছরূপ করার ব্যাপারে এই জনার্দন খুব রেগে যায়। ওই লোকটা সাহস কি করে হলো আমার সঙ্গে বেইমানি করার? ও আমাকে বলেছিল আমাকে ফ্রি ট্রেনিং এর জন্য রাখা হচ্ছে, আর এখন কোটি কোটি টাকা নয়ছয় করছে। আমি ওকে ছাড়বো না। আর উনি তাই করলেন যা উনি বলেছিলেন? হ্যাঁ, যতদূর পর্যন্ত আমি জনার্দনকে চিনি, ও রাগের বশে যা কিছু করতে পারে। আর এটা সম্ভব যে রাগের বশে ও গৌরবকে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। বলবীর সিং বাবু, হ্যাঁ, অলিম্পিক সিলভার মেডেলিস্ট, আপনারই বক্তব্য অনুসারে আপনি জনার্দন বাবুকে ওখানে কেবিন থেকে বাইরে বেরোতে দেখেন, রাগে চোখ লাল হয়েছিল, আর এটা বলতে বলতে যাচ্ছিলেন যে তিনি গৌরব শর্মাকে ছাড়বেন না। হ্যাঁ, আপনার মনে এই আশঙ্কা নিশ্চয়ই হয়েছিল যে সত্যিই উনি গৌরব শর্মাকে না মেরে দেন। নিশ্চয়ই। তো আপনি এনাকে আটকানো, এনাকে শান্ত করার কোনো চেষ্টা করলেন না, গৌরব শর্মাকে বাঁচানোর কোনো চেষ্টা করলেন না, যেতে দিলেন ওকে? দেখুন উকিল সাহেব, আমি জনার্দনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছিলাম না, আর তাই আমি ওকে আটকাইনি। সেটাই করলেন যেটা আপনি 8 বছর আগে করেছিলেন। আট বছর আগেও আপনি জনার্দন বাবুকে উস্কেছিলেন।
আপনি জানতেন যে ইনি বেইমানিকে ঘৃণা করেন। বেইমানে দেখলে ইনি রেগে যান, আর রেগে গেলে ইনি ভুল করে বসেন। এই কারণে আপনি জেনে শুনে ইচ্ছে করে এটা করলেন। ইনি রেগে গেলেন আর ইনি ভুল করে ফেললেন, যেই কারণে ওনাকে খেলা থেকে বের করে দেওয়া হয়। আর আপনার অলিম্পিক পর্যন্ত রাস্তা পরিষ্কার হয়ে গেল। কি উল্টোপাল্টা কথা বলছেন উকিল সাহেব? উল্টো পাল্টা বলছি না বলবীর সিং বাবু, ঠিকই বলছি। 8 বছর পরও আপনি একই কাজ করলেন, যাতে আপনার ওই ফেডারেশনের চেয়ারটা, যেটার উপর আপনি বসে আছেন, সেইটা যেন আপনার হাত থেকে না যায়। উকিল সাহেব, এগুলো একদম ভিত্তিহীন কথা। আমি ঠিক যে জায়গায় আছি, আর ওই জায়গায় আমার এই জনার্দনের মতো লোকের জন্য কি ইনসিকিউরিটি হতে পারে? আর এটা আপনি ভুলে যাচ্ছেন যে আমি অ্যামেচার রেসলিং ফেডারেশনের একজন ফাউন্ডার মেম্বারও। আর এই ধরনের লোকের জন্য আমার কি ক্ষতি হতে পারে? ভয় তো ছিল আপনার। ওই নোটিশ, যেই ফেডারেশনের আপনি ফাউন্ডার মেম্বার, সেই ফেডারেশনই আপনাকে ফেডারেশন থেকে বের করে দেওয়ার নোটিশ পাঠিয়েছিল। ইয়নার, ওই নোটিশটা আপনার টেবিলের উপর রাখা রয়েছে। পাঠানো হয়েছিল কি হয়নি ওই আরে খুব নোটিশটা? সুন্দর কেডি বাবু, খুব সুন্দর, কিন্তু আপনি এই সমস্ত তথ্য দিয়ে কি প্রমাণ করতে কি চান? আপনি কি এটা বলতে চান যে বলবীর সিং জনার্দনকে আটকায়নি, আর সেই কারণে জনার্দন গৌরব শর্মার হত্যা করে দেয়? যদি এরকম হয় তবুও জনার্দনের অপরাধ কম হবে না? না, আপনি ভরদ্বাজ বাবু, আমি তো শুধুমাত্র সম্ভাবনার কথাগুলো উল্লেখ করছিলাম। আপনি আপনার দলিলে বলেছিলেন যে এই জনার্দন বাবু একজন এমন পালোয়ান যার পক্ষে কাউকে তুলে নিয়ে জানালা দিয়ে ফেলে দেওয়া খুব একটা বড় ব্যাপার নয়। বলবীর সিং বাবুও তো অলিম্পিকে সিলভার মেডেলিস্ট একজন। ইনার পক্ষেও কাউকে তুলে নিয়ে জানালা দিয়ে ফেলে দেওয়া খুব একটা বড় ব্যাপার নয়। তো এটা সম্ভব ভরদ্বাজ বাবু যে জনার্দন বাবু গৌরবের সঙ্গে লড়াই করে ওখান থেকে বেরিয়ে গেলেন, যার পেছন পেছন বলবীর সিং বাবু ওখানে পৌঁছলেন, আর ইনি গৌরবকে তুলে নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন। ইউর অনার, বলবীর সিংকে এমনটা করার জন্য গৌরব শর্মার কেবিনে উপস্থিত থাকাটা অনিবার্য ছিল। কিন্তু যেই সময় গৌরব শর্মাকে কেবিন থেকে বাইরে ফেলা হয়, ওই সময় বলবীর সিং উনার কেবিনে ছিলেন না, বরং সেই সময় ওই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে অ্যামেচার রেসলিং ফেডারেশনের সেক্রেটারি জসপাল সান্ধুর সাথে ছিলেন। আগে বলবীর আমার সাথে ছিল। আসলে ও আমাকে এটাই বলছিল যে জনার্দন খুব রেগে ছিল আর ও গৌরবের কেবিনে গিয়েছিল। জানি না, আমার কিছু গোলমাল ঠেকছিল, আর আমরা 3 জন 10th ফ্লোরে গিয়েছিলাম গৌরবের কেবিনে। কিন্তু ততক্ষণে তো জসপাল সিং বাবু, আপনার ক্যাবিনটাও তো 10 তলাতেই রয়েছে, তাই না? আগে তো তাহলে আপনি বলবীর সিং এর সঙ্গে আপনার যে মিটিংটা ছিল সেটা আপনি কেবিনে কেন করলেন না, গ্রাউন্ড ফ্লোরে কেন করলেন আপনি? আগে তার ঠিক আগে আমি গৌরবের সঙ্গেই ছিলাম ওর কেবিনে। আই সি। কিন্তু কিছু আর্জেন্ট কাজের জন্য আমাকে আর রাধিকাকে নিচে নামতে হয়। আর যে মুহূর্তে আমরা নিচে নামি, বলবীরের ফোন আসে আর ও দেখা করতে আসে। আসলে আমি যদি জানতাম যে গৌরবের প্রাণের ঝুঁকি আছে, তো আমি ওকে একলা ছেড়ে যেতাম না। রাইট। তো এটার মানে এটা দাঁড়ায় যে আপনিও জনার্দন সিং বাবুর দুহাতের দ্বারা গৌরবের হত্যা হতে দেখেননি? আগে না, আমরা যতক্ষণে ওখানে পৌঁছই উনি বেরিয়ে তো গিয়েছিলেন। এতটা নির্ণায়কের ভূমিকা পালন করে আপনি কি করে বলতে পারেন যে গৌরব শর্মার হত্যা জনার্দন সিং করেছেন? আর কেই বা করতে পারে? করতে তো আপনিও পারেন। দেখুন কেডি সাহেব, গৌরবের কেবিনে গৌরবের সঙ্গে দেখা করতে শেষ ব্যক্তি যে গেছে সে জনার্দনই ছিল। আর সেটা আপনি কাউকে জিজ্ঞেস করতেই পারেন। আপনি চাইলে রাধিকাকে জিজ্ঞেস করুন। আমি তো জসপাল বাবুর সাথে গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম, যেখানে বলবীর সিং দেখা করতে এসেছিলেন। তারপর আমরা সবাই 10th ফ্লোরে পৌঁছলাম, যেখানে আমরা গৌরবের খুনের কথা জানতে পারি। তো রাধিকা দেবী, আপনিও এটা মেনে নিলেন যে এই হত্যা জনার্দন সিংই করেছে? আগে হ্যাঁ, জনার্দন সিং এর ব্যবহারের কথা প্রায় সবাই জানে। আর বলবীরই যখন কথা বলল যে জনার্দন খুবই রেগে গিয়ে গৌরবের কেবিনে গেছে, তখন তো সন্দেহের কোনো আর অবকাশই থাকে না। হ্যাঁ, কিন্তু সন্দেহটা তথ্যে রূপান্তরিত করতে
চোখ দিয়ে দেখাটাও তো জরুরি, আবশ্যক এটা, যেটা আপনি দেখেননি। আপনি কেন, আপনাদের মধ্যে কেউই দেখেননি। আচ্ছা এটা বলুন যে ওই 10 তলায় কি গৌরব শর্মা আর জনার্দন সিং ছাড়া আর অন্য কেউ ছিলেনই না ওই তলায়? আগে না, ওখানে আমাদের অফিসের রিসেপশনিস্ট হেলেনও ছিল। মিস হেলেন ডিকস্টা, আপনি অ্যামেচিওর রেসলিং ফেডারেশনের ওই যে অফিস রয়েছে সেটার আপনি একজন রিসেপশনিস্ট। হ্যাঁ, তো এটা পরিষ্কার যে ওখানে যারা যারা আসছেন যাচ্ছেন তাদের প্রত্যেকের তালিকা রাখেন নিশ্চয়ই আপনি। আগে হ্যাঁ। তো তাহলে এটা তো স্পষ্ট যে আপনি জনার্দন সিংকে ওই গৌরব শর্মার কেবিনে যেতে নিশ্চয়ই দেখেছেন এবং সেখান থেকে আসতেও নিশ্চয়ই দেখেছেন। আগে আমি জনার্দনকে গৌরব স্যারের কেবিনে যেতে তো দেখেছিলাম, কিন্তু বাইরে আসতে তো দেখিনি। কেন, আপনি তো ওখানেই বসেন গৌরব শর্মা বাবুর কেবিনের বাইরে, তাহলে আপনি ওনাকে ওখান থেকে বেরোতে দেখলেন না কেন? আগে আসলে গৌরব স্যার নিজের কেবিনে জসপাল স্যার আর রাধিকা দেবীর সঙ্গে মিটিং করছিলেন। ওনারা এই 1:45 নাগাদ বেরিয়েছিলেন, ততক্ষণ আমি রিসেপশনেই ছিলাম। জসপাল স্যার আর রাধিকা দেবীর বেরোনোর পর প্রায় 5 মিনিট পরেই জসপাল স্যার আমায় ফোন করেন যাতে আমি ওনার সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে দেখা করি। আমি ব্যাস জসপাল স্যারের সঙ্গে দেখা করতে নিচেই যাচ্ছিলাম, তখনই ওখানে জনার্দন বাবু পৌঁছন। আর যেহেতু জনার্দন বাবু এই ফেডারেশনেরই এমপ্লয়ি, তাই আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করারও চেষ্টা করিনি যে উনি কেন গৌরব স্যারের সাথে দেখা করতে চান। আর আমি জসপাল স্যারের সঙ্গে দেখা করতে নিচে চলে যাই। আচ্ছা এটা বলুন যে কি কাজ ছিল জসপাল বাবুর আপনার সঙ্গে? সেটাই তো আমিও বুঝতে পারছি না, কারণ যতক্ষণে আমি নিচে পৌঁছই তখন জসপাল স্যার ওখানে ছিলেনই না। তারপর আমি আবার ওপরে চলে আসি, কিন্তু ওপরে আসার পর আমি দেখি যে জসপাল স্যার, রাধিকা দেবী আর বলবীর স্যার এনারা সবাই 10th ফ্লোরে ছিলেন। আর গৌরব স্যারকে কেউ... তারপর আমি যখন জসপাল স্যারকে এটা জিজ্ঞাসা করি যে উনি আমাকে নিচে কেন ডেকেছিলেন, তখন ওনার বক্তব্য ছিল যে উনি আমাকে কোনো ফোনই করেননি। ইয়নার মিস্টার হেলেন ডিকস্টার কথা থেকে এটা একেবারেই স্পষ্ট যে এই হত্যাটা জনার্দন বাবুর রাগের মাথায় করে ফেলা কোনো কাজ নয়, কোনো ব্যক্তির একেবারে সুনির্দিষ্টভাবে পরিকল্পিত একটা ঘটনা। হত্যাকারী একেবারেই চাইছিল না যে যেই সময় গৌরব শর্মার হত্যা হয় ওই সময় কেউ 10 তলায় উপস্থিত থাকে, সেই কারণে সে এই মিথ্যা ফোনটা করে তখন মিস ডিকস্টাকেও সেখান থেকে দূরে সরিয়ে দিলেন। মিস ডিকস্টা, এত বড় অফিস একটা অ্যামেচিওর রেসলিং ফেডারেশনের, তো এটা তো পরিষ্কার যে ওখানে রোজ রোজ অসংখ্য মানুষ যাতায়াত করেন। 10 তলায় এইভাবে পুরো 10 তলায় একেবারে কেউ ছিল না, গৌরব শর্মা বাবু আর জনার্দন সিং ছাড়া আর কেউ ওখানে ছিল না। আসলে আমাদের অফিসটা ওই বিল্ডিং এর 3rd ফ্লোরে। আচ্ছা, 10th ফ্লোরে গৌরব স্যার, জসপাল স্যার আর রাধিকা দেবী থাকেন। সব পিওন আর প্যান্ট্রি 9th ফ্লোরে। আর 8th ফ্লোরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফিস, যেখানে জনার্দন স্যার আর বলবীর স্যারেরও কেবিন। না, কর্মচারীরা ছাড়া কোনো দেখা করতে আসা লোক, ভিজিটার্স ইত্যাদি, ডেলিভারি বয়েজ। কিন্তু হ্যাঁ, একজন ভিজিটর ছিলেন যিনি গত 5 দিন ধরে রোজ গৌরব স্যারের সঙ্গে দেখা করতে আসছিলেন, কিন্তু গৌরব স্যারের কাছে ওনার সঙ্গে দেখা করার জন্য সময়ই ছিল না। কিন্তু উনিও তো আমার রিসেপশন ছাড়ার আগেই ওখান থেকে চলে গেছিলেন। ওখান থেকে চলে গিয়েছিলেন। উনি কি আজকে এখানে এই আদালতে এসেছেন? একটু দেখে বলবেন আপনি। উনি ছিলেন লাস্ট বেঞ্চ, লেফট সাইড। ওই ভদ্রলোক যিনি ওখানে বসে আছেন? হ্যাঁ। একটু দাঁড়িয়ে পড়বেন প্লিজ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ডক্টর কাপাড়ি, আপনার সঙ্গে দেখা হয়ে আমার অত্যন্ত প্রসন্ন লাগছে। গৌরব শর্মার হত্যা থেকে 5 দিন আগে থেকেই আপনি ওনার সঙ্গে দেখা করার একটা চেষ্টা করছিলেন। এরকম কি গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ ছিল আপনার গৌরববাবুর সঙ্গে? দেখুন, আমি একজন ডাক্তার,
আর এই রকম স্পোর্টস ফেডারেশনে ডাক্তারের অনেক স্কোপ থাকে, আর আমি অ্যামেচার রেসলিং ফেডারেশনে জয়েন করতে চাইছিলাম। এই জন্য আমি গৌরববাবুর সঙ্গে দেখা করতে চাইছিলাম, কিন্তু দেখা হয়ে ওঠেনি। তো যেই দিন ওনাকে হত্যা করা হয়েছিল সেই দিন আপনি গিয়েছিলেন ওনার সঙ্গে দেখা করতে? আগে হ্যাঁ, কিন্তু যখন হেলেন বলল যে আজও উনি বিজি, ওনার কাছে দেখা করার সময় নেই, তো আমি ওখান থেকে চলে যাই। যখন আমি 10th ফ্লোরে ছিলাম তখন আমি হেলেনকে নিচে যেতে দেখি। তখন আমি ভাবলাম যে এটাই সুযোগ গৌরববাবুর সঙ্গে দেখা করার। কিন্তু আমি যখন অফিসে গেলাম তখন আমি একটা লোককে খুব রাগত অবস্থায় দৌড়ে বাইরে আসতে দেখলাম। আচ্ছা, কাকে দেখেছিলেন আপনি গৌরব শর্মার কেবিন থেকে বাইরে বেরিয়ে আসতে? এই সেই লোকটা। আর এর বেরিয়ে যাওয়ার পর যখন আমি সাহস নিয়ে অফিসে ঢুকলাম তখন দেখলাম সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অফিসের জানালার কাঁচ ভাঙা অবস্থায় ছিল। স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম, আর তার আগে অন্য কেউ ওখানে এসে যায় আমি ওখান থেকে চলে যাই। ইওর অনার, এই কেসে এক প্রত্যক্ষদর্শী সাক্ষীর খুব দরকার ছিল, আর সেই দরকার পূরণ হয়েছে। আর ইওর অনার, এই প্রত্যক্ষদর্শী হলো স্পাইক্যাম। ইওর অনার, গৌরব শর্মার একটা স্বভাব ছিল, উনি নিজের কেবিনের টেবিলে রাখা ল্যাম্পে স্পাই ক্যাম লাগিয়ে রাখতেন, যাতে নিজের কেবিনের গতিবিধির উপরে নজর রাখতে পারেন। আমি ওই স্পাই ক্যামেরই রেকর্ডেড ভিডিও ফুটেজ এই আদালতের সামনে দেখাতে চাই ইওর অনার। এটা কি হচ্ছে? এটাই হচ্ছে বিজনেস, এটা করতে হয় জনার্দন। যদি এটা বিজনেস হয় তো আজ থেকে এবং এখন থেকে আমি ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি। তোমাকে এখান থেকে বাইরে যাওয়া থেকে আটকাতে আমি যথেষ্ট, আমার একটা ইশারাই যথেষ্ট। চল আটকা আমায়। কি হচ্ছে কি? আটকা আটকা আটকা! ইওর অনার, এই ভিডিও ফুটেজ থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে জনার্দন সিংই গৌরব শর্মার সাথে ঝগড়া করেন। আসলে গৌরব শর্মা একটা লিগ্যাল কন্ট্রাক্টের দ্বারা জনার্দন সিংকে আটকানোর চেষ্টা করেছিলেন, আর এই রাগেই জনার্দন সিং গৌরব শর্মাকে তুলে নিচে ফেলে দেন। আমি চাইব এই আদালত এই ভিডিও ফুটেজ এবং সমস্ত সাক্ষীর বয়ানের ভিত্তিতে জনার্দন সিংকে গৌরব শর্মার হত্যার অপরাধে সাজা শোনান। এই আদালত এই কেসের পরবর্তী শুনানিতে ফয়সালা শোনাবে। ততক্ষণ পর্যন্ত এই আদালত বরখাস্ত করা হলো। কেডিসা, আমি অ্যামেচার রেসলিং ফেডারেশনের রিসেপশনের কল লিস্ট বের করে নিয়েছি। 1:45 থেকে 2টোর মধ্যে মাত্র একটা কল এসেছিল, এটাই সেই নম্বর। গৌরব শর্মার অফিসে একবার যেতে হবে।
ঘরের ভেতরের ঘড়িটার আওয়াজ ছিল না, তার মানে হচ্ছে অন্য কোনো একটা ঘড়ির সেই আওয়াজটা ছিল। পয়েন্ট হলো যে আর কি ছিল ওই ঘরে। কেডি স্যার, এই রেজিস্টারটা দেখুন, একটু অদ্ভুত না? ডক্টর রঘুনন্দন 5 দিন ধরে এখানে আসছিলেন, কিন্তু উনি নিজের অ্যাড্রেসের জায়গায় ব্যাঙ্গালোরের দিশা হসপিটালের অ্যাড্রেস লিখেছেন। আচ্ছা, একটা ডক্টর ব্যাঙ্গালোর থেকে এখানে কাজ খুঁজতে কেন আসবে? গুড কোয়েশ্চেন বরুণ, কিন্তু তোর এই প্রশ্নের উত্তরটা তো ব্যাঙ্গালোরে গিয়েই পাওয়া যাবে। যা একটু দিশা হসপিটালে গিয়ে সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বল, ডক্টর রঘুনন্দন কাপাডিয়ার ইতিহাসটা বের কর। রাইট স্যার। হ্যালো, ইয়া হোয়াট? কিন্তু কবে? কি কি হলো বরুণ? স্যার, স্যার আমার বন্ধু রমেন স্বরূপ, যার ব্যাপারে আমি বলেছিলাম, স্যার পুলিশ ওর লাশ একটা নালার কাছ থেকে পেয়েছে। কেউ গুলি করে ওকে মেরে ফেলেছে। স্যার ওর লাশটা তো আর চেনাও যাচ্ছে না। সে তো লাকিলি ওর পাশে ওর আইডেন্টি কার্ড ছিল। স্যার সরি বরুণ, সরি টু হিয়ার অ্যাবাউট দ্যাট। তুই বলেছিলি যে তোর বন্ধু অ্যামেচার রেসলিং ফেডারেশনের জন্য কিছু কাজ করছিল। এটা কি হচ্ছে ফেডারেশনে? বরুণ, আমার মনে হচ্ছে যে এই দুটো হত্যায় কোনো না কোনোভাবে যুক্ত। ব্যাঙ্গালোর যাওয়ার আগে তুই পুলিশ স্টেশন একবার যা, আর তোর বন্ধুর হত্যার সমস্ত ডিটেল ওখান থেকে বার কর। আই এম শিওর দেয়ার ইজ এ কানেকশন অ্যাফেয়ার। বরুণ, ডেড বডিকে চিনতে পারা প্রায় ইম্পসিবল ব্যাপার, কিন্তু ওর কাছে পাওয়া জিনিসপত্র থেকে আমরা এটা আইডিয়া করতে পারছি যে বডি রমন স্বরূপের। তবে পোস্টমর্টমের রিপোর্ট কতক্ষণে পাবো? সেটা তো কাল পাওয়া যাবে, কিন্তু হ্যাঁ, ওনার পকেট থেকে ওনার মোবাইল পাওয়া গেছে, যেটা জলে ভিজে যাওয়ার ফলে খারাপ হয়ে গেছে, কিন্তু সিমের সাহায্যে আমরা ওনার কল রেকর্ড চেয়ে নিয়েছি। আমি কি ওই রিপোর্টটা দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এক্সকিউজ মি, আমি ডক্টর রঘুনন্দনের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। ডক্টর রঘুনন্দা? হ্যাঁ। क्या बात है বলবীর সিং বাবু, কি দারুণ রাস্তা আপনি বার করলেন আরো একবার জনার্দন বাবুকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য। প্রথমবার তো আপনি ওনাকে খেলা থেকে বার করেছিলেন, এবার তো সোজা জেলে পাঠিয়ে দিলেন। এ আপনি কি বলছেন উকিল সাহেব? সেটাই বলছি যেটা সত্যি। আপনি জানতেন যে জনার্দন বাবু যখন ফেডারেশনে চলা এই যাবতীয় দুর্নীতিগুলোর সম্বন্ধে জানতে পারবেন, তো উনি রাগান্বিত হয়ে কোনো না কোনো ভুল পদক্ষেপ অবশ্যই করবেন। আর তাই তো ভেতরের এই দুর্নীতির সম্বন্ধে আপনি দৈনিক সংবাদপত্রে লিক করেছিলেন। কি করেছিলেন কিনা? উকিল সাহেব, এগুলো সব মিথ্যে, বাজে কথা এগুলো। এই সমস্ত কিছু মিথ্যা নয়, আপনি মিথ্যা বলবীর সিং বাবু। এই হলো দৈনিক সংবাদপত্রের এডিটরের বয়ান, যেটার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ইওর অনার, যে ফেডারেশনের ভেতরে দুর্নীতির লিক যিনি করেছিলেন তিনি বলবীর সিং বাবুই। হ্যাঁ কি না বলবীর সিং বাবু? ঠিক আছে উকিল সাহেব, আমি মানছি যে নিউজ পেপারে ওই খবর আমি ছাপিয়েছি। আমি জানতাম যে এই খবর পড়া মাত্রই ও রাগে পাগল হয়ে যাবে, ও রাগকে কন্ট্রোল করতে পারবে না আর গৌরবের সঙ্গে ঝগড়া করবে আর ফেডারেশন নিজেই ছেড়ে দেবে। কিন্তু আমি এটা জানতাম না যে এই নীচ জনার্দন ওই গৌরবকে খুন করে ফেলবে। আমি বলবীর সিং বাবুকে আর কিছু জিজ্ঞেস করতে চাই না। আমি ডক্টর রঘুনন্দন কাপাডিয়াকে আরো একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ডক্টর রঘুনন্দন কাপাডিয়া, খুবই অদ্ভুত বিষয় এটা যে ওখানে অ্যামেচার রেসলিং ফেডারেশনের দপ্তরে এতজন লোক থাকা সত্ত্বেও আপনি একমাত্র সেই ব্যক্তি যিনি জনার্দন বাবুকে গৌরব শর্মার কেবিন থেকে ওই 10 তলায় বেরিয়ে আসতে দেখেন, আর কেউ এটা দেখতে পারেন না। ঠিক বলছি আমি? আগে হ্যাঁ স্যার। আর আপনি ওখানে 5 দিন ধরে গৌরব শর্মা বাবুর সঙ্গে দেখা করার চেষ্টা করে যাচ্ছিলেন, ঠিক বলছি আমি? হ্যাঁ স্যার, একদম ঠিক বলছেন আপনি। আর আপনি হত্যার দিন দুপুরে মিস ডিকস্টাকে নিচ থেকে একটা ফোন করে, একটা মিথ্যা ফোন করে নিচে ডেকে পাঠিয়েছিলেন, ঠিক বলছি আমি? গ্রাউন্ড ফ্লোরে? আচ্ছা, আমি আসছি। আপনি কিরকম কথা বলছেন? আমি কোনো মিথ্যে ফোন করিনি। ডক্টর কাপাডিয়া, এই পেশার আমি শিক্ষানবিশ নই, অ্যামেচার নই, খুবই পোড় খাওয়া খেলোয়াড় একজন। অ্যামেচার রেসলিং ফেডারেশনের রিসেপশনে কলার আইডি লাগানো হয়েছিল,
সমস্ত আসা যাওয়া ফোন সেখানে লিখিত অবস্থায় থাকে, যেটার তালিকা জজ সাহেবের টেবিলের ওপর রাখা রয়েছে, আর যেটার মধ্যে আপনার নাম্বার রয়েছে, আর যেটা থেকে এটা স্পষ্ট হয় যে এই সময় মিস ডিকস্টার কাছে ওই ফোনটা গিয়েছিল আপনারই নাম্বার থেকে গিয়েছিল। এবার বলুন যে কেন আপনি মিস ডিকস্টাকে ফোন করে তখন গ্রাউন্ড ফ্লোরে ডেকে পাঠিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলাম। 5 বার লাগাতার চেষ্টা করবার পরও হেলেন আমাকে গৌরবের সঙ্গে দেখা করতে দেয়নি। যখন আমি দেখলাম যে হেলেন ছাড়া অফিসের আশেপাশে আর কেউ নেই, তখন আমি বাইরে গিয়ে নিজের মোবাইল থেকে হেলেনকে ফোন করলাম যাতে আমি গৌরবের সঙ্গে দেখা করতে পারি। রাইট 12:30 বেজে গেছে। কটা বাজে আপনার ঘড়িতে? 12:30। আরে নাইস ওয়াচ এটা। তো এরকম কি কাজ অসম্পূর্ণ ছিল গৌরব বাবুর সঙ্গে যে আপনি ব্যাঙ্গালোরের বাসিন্দা, তো ব্যাঙ্গালোরে নিজের কাজকর্ম সব ছেড়ে দিয়ে এখানে মুম্বাই এসে পড়েছিলেন, গৌরব শর্মা বাবুর পিছনে পড়েছিলেন, এরকম কি এমন কাজ ছিল? কারোর কাজ করায় কোনো বাধা নিষেধ আছে নাকি? না। যদি আমি ব্যাঙ্গালোর ছেড়ে এখানে কাজ করতে চাই তাতে কোনো প্রবলেম আছে? আরে না ডাক্তারবাবু, কাজ করতে কি সমস্যা থাকতে পারে এখানে? হ্যাঁ, কিন্তু যখন কোনো কাজ করার জন্য এতটা জোর করে আপনি কারোর পিছনে পড়ে যান যে কাজ করার জন্য আপনি কোনো প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নেন, তখন বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। এরকমটা মনে হয় যে ব্যাপারটা একটু গোলমেলে। এইসব বাজে কথা স্যার। দেখুন, আমি এবার জানি না যে এই কথাগুলো বাজে কথা কিনা। আমি তো ডক্টর কাপাডিয়া শুধু সেই কথাগুলো উল্লেখ করছি যেগুলো দিশা হসপিটালে আপনার সহকর্মীরা আমাকে বলেছেন। রমন স্বরূপ এই নামের কোনো ব্যক্তিকে চেনেন আপনি? রমন স্বরূপ, এই দেখুন। আগে আমি একে চিনি না। ইউ মাস্ট বি জোকিং, ডক্টর কাপাডিয়া। ইনি সেই প্রাইভেট ডিটেকটিভ যার সাহায্য আপনি নিয়েছিলেন এই কাজটার জন্য। জানি না কি কাজ অসম্পূর্ণ পড়েছিল আপনার। আপনি এনার সঙ্গে ফোন কলসের আদান প্রদান বেশ চলতো আপনাদের, আর মুম্বাইয়েও আপনি যখন এসেছিলেন মুম্বাইতে তার 2 মাস আগে থেকেই আপনার কেসের জন্য কাজ করছিল। এই সমস্ত একেবারে বাজে কথা, আর আমি একে চিনিও না পর্যন্ত। গৌরব শর্মাকে তো চিনতেন নাকি চিনতেন না? আগে না, গৌরব শর্মাকেও চিনতেন না। ডক্টর কাপাডিয়া, এখনো আপনি যদি সত্যি বলতে না চান তো একবার জসপাল বাবুকে রেখে আমি বলানোর চেষ্টা করি, বোধহয় উনি সত্যি কথাটা বলে দেবেন। জসপাল বাবু, আপনি রমন স্বরূপকে তো নিশ্চয়ই চেনেন না? আমি একে আগে কখনো দেখিনি। হ্যাঁ, কিন্তু ডক্টর কাপাডিয়াকে তো আপনি চেনেন না, মানে চিনতেন? আগে না। দেখুন, এই ছবিটা তো অন্য কথা বলছে। এই 8 বছর আগেকার মেডিকেল প্র্যাকটিশনার্স কনফারেন্স, এই দেখুন আপনি তো এটা আগে হ্যাঁ, ইনি গৌরব শর্মা বাবু। হ্যাঁ একদম। আর এই যে একদম গায়ে দাঁড়িয়ে আছেন ডক্টর কাপাডিয়া, দেখুন এটা। এখনো আপনি বলছেন যে আপনি চেনেন না ওনাকে? এখন দেখুন কেডি সাহেব, আমি আর গৌরব গত 15 বছর ধরে একসঙ্গে ছিলাম, আর এই 15 বছরের ভেতর আমরা এরকম অনেক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনের সঙ্গে যুক্ত, তো সবাইকে তো চেনা সম্ভব নয়। আপনার তো ডক্টর কাপাডিয়া মনে নেই নিশ্চয়ই। আপনার কি মনে হয় যে এই ছবিটা দেখবার পর ডক্টর কাপাডিয়ার স্মরণ শক্তি জেগে উঠবে, উনি চিনতে পারবেন সবাইকে? আগে না। অবাক বিষয় ডাক্তারবাবু, এই ছবিটা সবকিছু বলে দেওয়ার পরেও আপনি গৌরব শর্মা আর জসপাল সিন্ধুকে চিনতে অস্বীকার করছেন। চলুন, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইটা তো বলুন যে ডক্টর কাপাডিয়া আপনাকে 8 বছর আগে 7 বছরের জন্য ব্যাঙ্গালোরের জেলে পাঠানো হয়েছিল। কেন, কি অপরাধ করেছিলেন আপনি? ডক্টর কাপাডিয়া আপনাকে 8 বছর আগে 7 বছরের জন্য ব্যাঙ্গালোরের জেলে পাঠানো হয়েছিল। কেন, কি অপরাধ করেছিলেন আপনি? এরা বেইমানি করেছিল আমার সঙ্গে, এই দুজনের জন্য আমার জেল হয়েছিল। আজকের গৌরব শর্মা, আগের রঘুবীর যাদব, ও আমার সাহায্যে ব্যাঙ্গালোর মেডিকেল অ্যাসোসিয়েশন করেছিল, আমার পজিশনের ভুল ব্যবহার করেছিল। কিছুদিনের মধ্যে কোটি টাকার স্ক্যাম করে ও পালিয়ে যায়, আর আমি ফেঁসে যাই আর আমার জেল হয়ে যায়। তারপর
জেল থেকে ছাড়া পাওয়ার পর আপনি রমন স্বরূপের সাহায্য নিয়ে গৌরব শর্মা ওরফে রঘুবীর শর্মাকে খুঁজে বার করলেন। আমি আগেই বলেছি যে আমি কোনো রমন স্বরূপকে চিনি না। আরে ডক্টর কাপাডিয়া, আপনি রমন স্বরূপকে চেনেনই না তো তাহলে আপনি ওর হত্যা কেন করে ফেললেন? 1:50 হয়ে গেল। বলুন না, আপনি রমন স্বরূপের হত্যা কেন করলেন যখন আপনি ওনাকে চিনতেনই আমি না? কাউকে খুন করিনি। ইওর অনার, রমন স্বরূপের পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী ওনাকে 1 জুনের রাতেই .22 ক্যালিবার রিভলভার থেকে গুলি করা হয়েছিল, আর তারপর ওনার দেহটাকে নালায় ফেলে দেওয়া হয়েছিল। ব্যালিস্টিক অনুসারে ওই .22 ক্যালিবার রিভলভার ডক্টর রঘুনন্দন কাপাডিয়ার, ওই রিভলভারটা ওনার নামে রেজিস্টার রয়েছে, আর পুলিশ ওই রিভলভারটা ওনারই হোটেলের ঘর থেকে উদ্ধার করেছে। ডক্টর রঘুনন্দন কাপাডিয়া, আপনি কি এখনো এটাই বলবেন যে আপনি রমন স্বরূপকে হত্যা করেননি? এ আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। আমি কাউকে খুন করিনি। না আমি রমন স্বরূপকে চিনতাম, না আমি রমন স্বরূপকে খুন করেছি। গৌরব শর্মাকে তো আপনি চিনতেন, তাহলে কি আপনি ওনাকে হত্যা করেছেন? এ কি বাজে কথা! আগেই আমি আমার বয়ানে বলেছি যে যখন আমি 10th ফ্লোরে পৌঁছেছিলাম তখন আমি জনার্দনকে বাইরে আসতে দেখেছিলাম। হ্যাঁ, এটা তো আপনি বলেছিলেন, কিন্তু আপনি এটা বলতে ভুলে গিয়েছিলেন যে জনার্দন বাবুর ওখানে যাওয়ার পর আপনি গৌরব শর্মার কেবিনে গিয়েছিলেন। গৌরব শর্মা টেবিলে আঘাত লাগার কারণে উনি মাটিতে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, আর আপনি ওনাকে ওঠালেন, 10 তলা জানালা থেকে ওনাকে ফেলে দিলেন কি না? এটা মিথ্যে, এটা একেবারে ভিত্তিহীন। আমি কাউকে খুন করিনি। 1:55 ডক্টর কাপাডিয়া, 1:05 বাকি। রিওনার, যদি ডক্টর কাপাডিয়া এখনো পর্যন্ত তার সত্যিটা স্বীকার করতে রাজি না হন, তাহলে আমি আরো একবারই আদালতে সেই স্পাই ক্যাম ফুটেজ চালাতে চাইবো, যেটা প্রথমবার প্রসিকিউশন এখানে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে পেশ করেন। এটা কি হচ্ছে? এটাই হচ্ছে বিজনেস, এটা করতে হয় জনার্দন। যদি এটা বিজনেস হয় তো আজ থেকে এবং এখন থেকে আমি ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি। তোমাকে এখান থেকে বাইরে যাওয়া থেকে আটকাতে আমার একটা ইশারাই যথেষ্ট। আটকা আটকা আটকা! Your Honor, হ্যাঁ ডক্টর কাপাডিয়া, এবার করবেন আপনার দোষ স্বীকার, নাকি অন্য কোনো প্রমাণ পেশ করব? আমি বলেছিলাম আপনাকে এই পেশায় আমি নতুন নই, পোড় খাওয়া খেলোয়াড় একজন। হ্যাঁ, আমি গৌরবকে খুন করি। ওর জন্য 7 বছর আমি জেলে কাটাই, আর এই লজ্জার জন্যই আমার স্ত্রী আত্মহত্যা করে। আর এর কারণ শুধু আর শুধু গৌরবে ছিল, গৌরব। আমি 1 বছর আগে জেল থেকে ছাড়া পাই, আর তখন থেকে গৌরবকে খুঁজতে শুরু করি আমি। দিশা হসপিটাল আমাকে ক্যাজুয়াল চাকরি দিয়েছিল, কিন্তু আমার উদ্দেশ্য আর প্র্যাকটিস করার ছিল না। আমি গৌরবকে শেষ করতে চাইছিলাম। আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ছিল ওর থেকে, আর তার জন্যই আমি রমন স্বরূপ ডিটেকটিভকে হায়ার করি। কিন্তু যখন ও আমায় বলল যে গৌরব ফেডারেশনের কাজ করছে, তখন আমি ভাবলাম ডিটেকটিভ জানতে পেরেছে যে আমি গৌরবকে খুঁজছি। আগামী দিনে ও আমার বিপদ হতে পারে। আমি সুযোগ খুঁজছিলাম গৌরবকে মারবার, আর ওই দিন জনার্দন আমাকে সেই সুযোগটা দেয়। আমি ভেবেছিলাম গৌরবের খুনের দায় জনার্দনের উপর আসবে, কেউ আমার দিকে আঙুলও তুলবে না। কিন্তু ঠিক আছে, আমার অপরাধের জন্য আমার কোনো আফসোস নেই। আরে জীবনে আর কি আছে যে আমি সাজাকে ভয় পাবো? The defense rests, Your Honor. সমস্ত সাক্ষ্য, প্রমাণাদি এবং ডক্টর রঘুনন্দন কাপাডিয়ার বয়ানের উপর ভিত্তি করে এই আদালত
জনার্দন সিংকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর ডক্টর রঘুনন্দনের ওপরে রমন স্বরূপ আর গৌরব শর্মাকে হত্যার অপরাধে কেস চালাবার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।